प्रथम अध्याय भारत के संविधान और संवैधानिकवाद, द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया एंड कॉन्स्टिट्यूशनलिज्म। ऑडियो स्टडी मटेरियल। আচ্ছা, একটু কল্পনা করা যাক। আজকের দিনে ধরুন অ্যাপল বা অ্যামাজনের মতো কোনো একটা বিশাল বহুজাতিক কর্পোরেট কোম্পানি হঠাৎ করে কোনো একটা দেশে ঢুকে পড়ল। মানে শুধু ব্যবসা করার জন্য নয়। না, শুধু ব্যবসা নয়। ধরুন তারা আস্ত ৩টে রাজ্যের কর বা ট্যাক্স আদায়ের অধিকার পেয়ে গেল, আর নিজেদের একটা আলাদা সেনাবাহিনীও তৈরি করে ফেলল। ওরে বাবা, শুনলে তো পুরো বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হচ্ছে। একদম তাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক এই জিনিসটাই ঘটেছিল ১৭৬৫ সালের ভারতবর্ষে। মানে একটা সাধারণ ট্রেডিং কোম্পানি রাতারাতি বিশাল একটা ভূখণ্ডের ভাগ্যবিধাতা হয়ে বসেছিল। হ্যাঁ, ভাবতেই অবাক লাগে। তো আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে বা ডিপ ডাইভে আমরা ভারতের সংবিধানের ইতিহাসের সেই অবাক করা যাত্রাপথ নিয়েই কথা বলবো। আমাদের কাছে থাকা সোর্স মেটেরিয়ালটা মূলত একটা বিস্তারিত পাঠ্য বইয়ের অংশ। খুব ইন্টারেস্টিং একটা সোর্স। একদম। আর যারা শুনছেন, বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতির জন্য এই জটিল ইতিহাস মনে রাখতে চান, তাদের জন্য এই পর্বটার মূল লক্ষ্য হল পুরো বিষয়টাকে একটা সহজ আর ধারাবাহিক টাইমলাইনে সাজানো। রাইট, মানে সাল বা তারিখগুলো এলোমেলোভাবে মুখস্থ না করে একটা গল্পের মতো বোঝা। ঠিক, মানে একটা বিশাল ইমারত তৈরি করতে গেলে তো একেবারে ছাদ থেকে শুরু করা যায় না, একটা মজবুত ভিত গড়তে হয়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সংবিধানও তো আর একদিনে তৈরি হয়নি। একদমই তাই। ইতিহাস কখনো বিচ্ছিন্ন কোনো ঘটনার সমষ্টি নয়। আর ভারতের সংবিধানের এই যে সুবিশাল পরিকাঠামো তৈরি হলো, তার গোড়ার কথাটা বুঝতে গেলে আমাদের নিয়মতান্ত্রিকতা বা কনস্টিটিউশনালিজম ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, এই কনস্টিটিউশনালিজম জিনিসটা ঠিক কি? এর মূল কথা হল ক্ষমতার একটা হ্রাস টানা। মানে সরকার বা শাসক যেন খেয়াল খুশিমতো স্বৈরাচারী না হয়ে ওঠে, তার জন্য আইনের একটা নির্দিষ্ট গণ্ডি বা শাসন প্রতিষ্ঠা করা। ও আচ্ছা। আর আশ্চর্যের বিষয় হল, ভারতে এই নিয়মতান্ত্রিকতার বীজ কিন্তু ভারতীয়দের অধিকার দেওয়ার জন্য বোনা হয়নি, বরং বিদেশিদের নিজেদের দুর্নীতি দমন করার তাগিদ থেকে এর শুরু হয়েছিল। বিষয়টা একটু ভেঙে বলা যাক তাহলে। আমাদের এই গল্প শুরু হচ্ছে ১৬০০ সালে। ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে একটা সনদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা করার ছাড়পত্র পায়। হ্যাঁ, প্রথম পদক্ষেপ। এরপর ১৭১৩ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান তাদের ব্যবসার পরিধি আরও বাড়িয়ে দেয়। কিন্তু গল্পের অ্যাকচুয়াল টার্নিং পয়েন্ট আসে ১৭৬৫ সালে, ঠিক ওই দেওয়ানি লাভের সময়টা। একদম, যখন তারা বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। মানে একটা বাণিজ্যিক কোম্পানি যখন মানুষের কাছ থেকে ট্যাক্স তোলার অধিকার পেয়ে গেল, তখনই শুরু হলো আসল বিশৃঙ্খলা। আর ঠিক ওই জায়গাটাতেই ব্রিটিশ পার্লামেন্ট নড়ে চড়ে বসে। ১৭৬৫ সালের পর কোম্পানির হাতে তো অঢেল ক্ষমতা চলে আসে। হ্যাঁ, তা তো বটে। ক্ষমতার সাথে সাথে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা ব্রিটেনে ফিরে গিয়ে নিজেদের দেশের রাজনীতিতেও প্রভাব খাটাতে শুরু করে। আরে বাবা! ব্রিটিশ সরকার বুঝতে পারে যে হাজার মাইল দূরে বসে থাকা একটা কোম্পানির এই লাগাম ছাড়া ক্ষমতাকে যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায়, তবে তা খোদ ব্রিটিশ সাম্রাজ্যের জন্যই বিপদের কারণ হবে। আর সেই কোম্পানিকে নিয়ন্ত্রণ করতেই তারা একের পর এক আইন চাপিয়ে দিতে শুরু করল। এটাকে অনেকটা কর্পোরেট অডিটের মতো বলা যেতে পারে, তাই না? ঠিক। মানে হেড অফিস বুঝতে পারছে যে ব্রাঞ্চ অফিস মাত্রা ছাড়া দুর্নীতি করছে, তাই তারা একের পর এক অডিট বসাতে শুরু করল। এই প্রেক্ষাপটেই আসে ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট। হ্যাঁ, এটাই কোম্পানির ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। এই আইনের মেকানিজমটা বোঝা খুব জরুরি। আচ্ছা, রাইট। লর্ড ওয়ারেন হেস্টিংস হলেন প্রথম এমন ব্যক্তি। একদম। আর কলকাতাতে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হলো। কিন্তু একটা কথা বলুন, যে ব্রিটিশরা ভারত শাসন আর শোষণ করতে এসেছিল, তারা কেন এই ধরনের আইন তৈরি করছিল? মানে এই সুপ্রিম কোর্ট কি সাধারণ মানুষের জন্য ছিল? না, একদমই নয়। এই কোর্ট কিন্তু সাধারণ ভারতীয়দের বিচারের জন্য তৈরি হয়নি। মূলত কোম্পানির ওই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিচার করার জন্যই এটা তৈরি হয়েছিল। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। এরপর আমরা দেখি ১৭৮৪ সালের পিটের ভারত আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে কোম্পানিকে আরও একটু কোণঠাসা করা হলো, তাই তো? হ্যাঁ, ব্রিটিশ সরকার বুঝল যে কোম্পানি ডিরেক্টররা ব্যবসা এবং প্রশাসন একসাথে সামলাতে পারছে না, বা ইচ্ছা করেই গুলিয়ে ফেলছে। রাজনীতি আর ব্যবসার দায়িত্ব আলাদা করে দিল। ঠিক তাই।
তারা রাজনৈতিক বিষয়গুলো দেখার জন্য বোর্ড অফ কন্ট্রোল নামে একটা নতুন পর্ষদ তৈরি করল আর কোম্পানির হাতে শুধু ব্যবসার দায়িত্ব রেখে তার নাম দিল কোর্ট অফ ডিরেক্টরস। এরপরে দুটো গুরুত্বপূর্ণ মাইলফলক হল 1813 এবং 1833 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্টস। হ্যাঁ, 1813 সালে ভারতে কোম্পানির একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের অধিকারটাই পুরোপুরি কেড়ে নেওয়া হলো। কিন্তু 1833 সালে গিয়ে তো তারা প্রশাসনিক কাঠামোতে একটা বিশাল বড় পরিবর্তন আনল। একদম। 1833 সালের আইনটা ছিল পুরোপুরি সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীভবনের চূড়ান্ত রূপ। বাংলার গভর্নর জেনারেল রাতারাতি পুরো ভারতের গভর্নর জেনারেল হয়ে গেলেন। মানে ক্ষমতা একেবারে শীর্ষবিন্দুতে নিয়ে আসা হলো। হ্যাঁ, আর আইন প্রণয়নের জন্য তার পরিষদে 4 নম্বর একজন সদস্য যোগ করা হলো। এরপর কোম্পানির আমলের একেবারে শেষ আইনটা আসে 1853 সালে। এখানে এসে তারা শাসনকার্য আর আইন তৈরির কাজকে আলাদা করে ফেলল। ঠিক, আর সিভিল সার্ভিসে অবাধ প্রতিযোগিতার সুযোগ এলো, যেখানে প্রথমবারের মতো ভারতীয়দেরও অংশগ্রহণ করার দরজা খুলে দেওয়া হলো। কিন্তু এই কর্পোরেট জোড়াতালি শেষমেশ টিকল না। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ পুরো দৃশ্যপট বদলে দিল। হ্যাঁ, ব্রিটিশ রাজপরিবার বুঝতে পারল যে একটা ট্রেডিং কোম্পানির পক্ষে একটা আস্ত উপমহাদেশ শাসন করা সম্ভব নয়। তাই তারা কোম্পানিকে পুরো বরখাস্ত করে দিল। আর এখান থেকেই শুরু হয় আমাদের গল্পের দ্বিতীয় পর্যায়, সরাসরি ব্রিটিশ শাসনকাল। একদম, 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এই সময়েই ধীরে ধীরে ভারতীয়রা আইনসভায় ঢোকার জন্য লড়াই শুরু করে। 1858 সালের আইন দিয়ে এই নতুন যুগের শুরু। ভারতের শাসনভার সরাসরি মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। হ্যাঁ, আর লন্ডনে ব্রিটিশ ক্যাবিনেটে ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নামে একটা নতুন পদ তৈরি করা হয়। তাকে সাহায্য করার জন্য 15 জনের একটা কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়। আর ভারতে গভর্নর জেনারেলের পদটিকে ভাইসরয় নাম দেয়া হয়। ঠিক, শাসনভার তো মহারানী নিলেন, কিন্তু ভারতীয়দের অংশগ্রহণ প্রথম দিকে খুবই সামান্য ছিল। 1861 সালে ভারতীয়রা নামমাত্র আইন প্রক্রিয়ায় ঢোকার সুযোগ পেল। আর 1892 সালে এসে আইন পরিষদে বাজেট নিয়ে শুধু আলোচনা করার অধিকার দেওয়া হলো। কোনো ভোট দেওয়ার অধিকার কিন্তু ছিল না। ব্রিটিশরা খুব সন্তর্পণে কিছু কিছু ছাড় দিচ্ছিল, কিন্তু এর পেছনেও একটা গভীর কূটনীতি ছিল, যার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় 1909 সালের মর্লে মিন্টো সংস্কারে। এই আইনটাতে তো পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হলো, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় বিষাক্ত বীজটা পুঁতে দিল। একদম ঠিক বলেছেন। সর্বপ্রথম সম্প্রদায়ভিত্তিক প্রতিনিধিত্বের নীতি বা সেপারেট ইলেক্টোরেট চালু করা হলো। হ্যাঁ, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এর মেকানিজমটা ছিল ভয়ানক। এই আইনে মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হলো, মানে মুসলিম প্রার্থীদের শুধুমাত্র মুসলিম ভোটাররাই ভোট দিতে পারবেন। ও আচ্ছা, এটা তো পুরোপুরি ভাগ করো ও শাসন করো নীতির প্রাতিষ্ঠানিক রূপ। ঠিক তাই। এরপর আসে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এখানে তারা কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করল, আর প্রদেশগুলোর ক্ষেত্রে চালু হল দ্বৈত শাসন বা ডায়ার্কি। এই দ্বৈত শাসনের বিষয়টা কিন্তু বেশ গোলমেলে। হ্যাঁ, এটাকে খুব সহজে বুঝতে হলে ভাবতে হবে একজন কর্মচারীর মাথায় 2 জন আলাদা বস বসিয়ে দেওয়ার কথা। মানে একটা অদ্ভুত ইলিউশন তৈরি করা হলো। একদম। ভারতীয় মন্ত্রীদের দেওয়া হলো শিক্ষা, কৃষি, স্বাস্থ্যের মতো বিভাগগুলো, যেখানে কাজ অনেক কিন্তু কোনো বাজেট নেই। আর ব্রিটিশ গভর্নর নিজের হাতে রেখে দিলেন পুলিশ আর রাজস্বের মতো আসল ক্ষমতার জায়গাগুলো। আর এই অসন্তোষ থেকেই আমরা দেখি 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। স্বাধীন ভারতের সংবিধানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এটা। হ্যাঁ, এটা পড়লে তো বর্তমান সংবিধানের একদম খসড়া কপির মতো মনে হয়। একদমই। 1919 সালের দ্বৈত শাসন সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা বাধ্য হয় আরও বড় সংস্কার করতে। তারা সর্বপ্রথম একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারাল সিস্টেমের প্রস্তাব দেয়। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো প্রদেশগুলোতে ওই ব্যর্থ দ্বৈত শাসন তুলে দিয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হলো। হ্যাঁ, আর কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এড়াতে ক্ষমতাকে 3টে তালিকায় ভাগ করে দেওয়া হলো: যুক্তরাষ্ট্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা এবং যৌথ তালিকা। বর্তমান সংবিধানেও আমরা ঠিক এই একই মেকানিজম দেখতে পাই। ঠিক,
এই ১৯৩৫ সালের আইনটি বর্তমান সংবিধানের সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু এত কিছু দেওয়ার পরও আসলে ভারতীয়দের হাতে আসল চাবিটা দেওয়া হয়নি। ব্যাপারটা এমন যেন কাউকে গাড়ির স্টিয়ারিং ধরতে দেওয়া হয়েছে, কিন্তু ব্রেক আর ক্লাচ ভাইসরয়ের নিজের পায়ের তলাতেই রয়ে গেছে। দারুণ একটা উপমা দিলেন। হ্যাঁ, ভাইসরয়ের হাতেই আসল ভেটো পাওয়ার থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রবল চাপে আসে ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন। ৪ জুলাই বিল পেশ হয় আর ১৮ জুলাই পাস হয়ে যায়। আর ১৫ই অগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটো স্বাধীন ডোমিনিয়নের জন্ম হয়। এখানে আমাদের গল্পের সবচেয়ে রোমাঞ্চকর তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। ব্রিটিশরা তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু একটা বিশাল নবজাতক দেশের নিজস্ব নিয়ম কে তৈরি করবে? এখানেই আসে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই সময়কালটা পরীক্ষার জন্য অত্যন্ত ভাইটাল। চলুন এই সময়কালের ঘটনাক্রম একটু পর্যায়ক্রমে দেখি। ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশনের সুপারিশে এই গণপরিষদ গঠন হয়। প্রথমে সদস্য ছিল ৩৮৯ জন, তাই না? হ্যাঁ, কিন্তু দেশভাগের পর তা কমে ২৯৯ জনে দাঁড়ায়। আচ্ছা, এবার টাইমলাইনটা দেখা যাক। ৯ ডিসেম্বর ১৯৪৬ প্রথম অধিবেশন বসে। ওই দিন ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়। হ্যাঁ, এরপর ১১ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হলেন। আর ১৩ই ডিসেম্বর জওহরলাল নেহরু তার ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেন। একদম, এটাকে একটা ভিশন বোর্ডের সাথে তুলনা করা যায়। এই প্রস্তাবের মাধ্যমেই পরিষ্কার করে দেওয়া হলো যে স্বাধীন ভারত ঠিক কী রকম রাষ্ট্র হবে। এটাই পরে আমাদের সংবিধানের প্রস্তাবনার ভিত্তি তৈরি করে। এরপর তো দেশ স্বাধীন হলো, আর স্বাধীন দেশের সংবিধান লেখার আসল কাজটা শুরু হয় ১৯৪৭ সালের ২৯শে অগস্ট। হ্যাঁ, ওই দিন ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটা ৭ সদস্যের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রায় ৩ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। অবশেষে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়। ওই সময় মূল সংবিধানে ৩৯৫টি ধারা এবং ৮টি তপশিল ছিল। এরপর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি শেষ অধিবেশন বসে আর সদস্যরা স্বাক্ষর করেন, আর ২৬শে জানুয়ারি সংবিধান বলবৎ হয়। মানে মোট সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রায় ৩ বছর সময়, মানে এটা কি নিছকই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কারণ ছিল? না, না, এটা কোনো দেরি ছিল না। এর কারণটা বুঝতে গেলে ভারতের ভৌগোলিক ও সামাজিক গঠনের দিকে তাকাতে হবে। মানে বৈচিত্র্যের কথা বলছেন? একদম। এত বিশাল বহুভাষিক একটা দেশের প্রতিটি সম্প্রদায়, ধর্ম ও প্রান্তিক মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য প্রতিটি ধারার উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছিল। কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। তীব্র তর্ক-বিতর্ক হয়েছে বলেই এত সময় লেগেছিল। এই দীর্ঘ পরিশ্রমের পর চূড়ান্ত রূপটা কেমন হলো, এবার আমরা এর অনন্য বৈশিষ্ট্যগুলো বা গ্রেটেস্ট হিটস সংগ্রহটা একটু দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য হল এটা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। বর্তমানে এতে প্রায় ৪৭০টি ধারা, ২৫টি অধ্যায় আর ১২টি তপশিল আছে। আমি এটাকে বিশ্ব গণতন্ত্রের একটা গ্রেটেস্ট হিটস মিউজিক অ্যালবামের সাথে তুলনা করতে পারি। মানে আমরা সবার থেকে সেরা জিনিসগুলো নিয়েছি, কিন্তু সেগুলোকে সম্পূর্ণ ভারতীয় আবহে রিমিক্স করেছি। দারুণ বলেছেন। যেমন ব্রিটেন থেকে সংসদীয় ব্যবস্থা নিয়েছি, আমেরিকা থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার আর সুপ্রিম কোর্টের ধারণা নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি বা ডিপিএসবি, সোভিয়েত ইউনিয়ন থেকে মৌলিক কর্তব্য, আর জার্মানি থেকে জরুরি অবস্থা। একদম। এর পাশাপাশি আছে নমনীয়তা এবং অনমনীয়তার মিশ্রণ, যেটা ৩৬৮ নং ধারায় বলা আছে। আচ্ছা, মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতির মধ্যে মূল পার্থক্যটা কি? খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আদালতের দ্বারা বলবৎযোগ্য, অর্থাৎ এগুলো খর্ব হলে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। আর নির্দেশমূলক নীতিগুলো? সেগুলো বলবৎযোগ্য নয়। মানে সরকার যদি সবার জন্য কাজের সুযোগ নিশ্চিত করতে না পারে, আপনি আদালতে মামলা করতে পারবেন না।
কিন্তু এগুলো রাষ্ট্র পরিচালনার মূল আদর্শ। এরপর আমাদের নজর দিতে হবে সংবিধানের কিছু যুগান্তকারী সংশোধনীর দিকে, যেমন 48 নয় 42তম সংশোধনী 1976 সাল। হ্যাঁ, 42তম সংশোধনী। এর মাধ্যমেই প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটা আর 51 ক ধারায় মৌলিক কর্তব্য যুক্ত হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। আরেকটা খুব ইন্টারেস্টিং সংশোধনী হল 1988-র 61তম সংশোধনী। হ্যাঁ, ওই যে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হলো, এটা একটা বিশাল পদক্ষেপ ছিল। এ পুরো কাজটার যদি একটা একাডেমিক মূল্যায়ন করতে হয়, তাহলে প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং জা দ্রেজ এর অভিমত উল্লেখ করা যায়। ওনারা বলেছেন যে সেই সময়ে যখন বিশ্বের বহু সদ্য স্বাধীন দেশ স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছিল, তখন ভারতের এই সংবিধান ছিল অত্যন্ত প্রগতিশীল একটা দলিল। তো আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পুরো যাত্রাপথটা সংক্ষেপে রিক্যাপ করা যাক। 1600 সালের একটা বাণিজ্যিক সনদ থেকে শুরু করে কোম্পানির দুর্নীতি দমনের জন্য বিভিন্ন আইন, তারপর 1857-র মহাবিদ্রোহ, সরাসরি ব্রিটিশ শাসন আর 1935-এর ভারত শাসন আইন। অবশেষে 1946-এ গণপরিষদ গঠন এবং দীর্ঘ বিতর্কের পর 1950 সালে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার গল্প। যারা শুনছেন তারা যদি এই কার্যকারণ আর টাইমলাইনটা মস্তিষ্কে গেঁথে নেন, তবে পরীক্ষার খাতায় নিখুঁতভাবে উত্তর দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। একদম ঠিক কথা। পর্বটা শেষ করার আগে একটা গভীর চিন্তার বিষয় তুলে ধরতে চাই। হ্যাঁ, ভাবুন তো 1946 সালে কোনো ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ছিল না। সমাজের একটা শিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন অংশ এক ঘরে বসে বছরের পর বছর আলোচনা করে এই সুবিশাল সংবিধান রচনা করেছিলেন এবং গোটা দেশ তা মেনে নিয়েছিল। সত্যি ভাবলে অবাক লাগে। আজকের এই চরম মেরুকরণের যুগে, যেখানে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন মত তৈরি হচ্ছে, আজ যদি নতুন করে একটা দেশের সংবিধান লিখতে বসা হতো, তবে কি সর্বসম্মতিক্রমে এমন একটা অসাধারণ দলিল তৈরি করা সম্ভব হতো? অসাধারণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে আজ আমরা আমাদের এই বিশেষ তথ্য বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।